জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। অন্য দুই আসামি কামাল ও মামুন বিচার কাজ টেলিভিশনের পর্দায় সরাসরি দেখবে বিশ্ব। জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। হাইকোর্টের রায় বাতিল, দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। টানা বৃষ্টিতে টিলা ধস, সিলেটে প্রাণ গেল একই পরিবারের 4 জনের। ভারী বর্ষণ ও উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে উত্তর পূর্বের নদ নদী, ডুবেছে নিম্নাঞ্চল। গাবতলীর হাটে এবারও এসেছে মরুর জাহাজ উট। দাম হাঁকা হচ্ছে 28 লাখ, নজর কেড়েছে 25 লাখ টাকার গরুও। কোরবানির পশুর হাটে শেষ 3 দিনে বেচা কেনা বাড়ার আশা। এবং গণ-অভ্যুত্থান পরবর্তী বাজেট ঘোষণাকাল, করনীতিতে বড় পরিবর্তনের আভাস। অপরিবর্তিত থাকছে ব্যক্তি করমুক্ত আয়সীমা, অপ্রয়োজনীয় প্রকল্প থেকে সরে আসার ইঙ্গিত। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় কিছুক্ষণ আগেই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক পুলিশ মহাপরিদর্শক এই 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। নিয়ম অনুযায়ী রেজিস্ট্রার দপ্তর থেকে কিছুক্ষণের মধ্যেই সেটি বিচারকের কাছে যাবেন এবং এরপরেই আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে সামগ্রিকভাবে শুনানি হবে। আর আজকের এই শুনানিটি এরই মধ্যে আপনারা জানেন যে বিটিভির মাধ্যম দিয়ে সারা দেশ সারা বিশ্বকে দেখানো হবে শেখ হাসিনার এই যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর যে মামলার কার্যক্রম। আর একটু বলে রাখি যে আনুষ্ঠানিক অভিযোগের পৃষ্ঠার দিক দিয়ে যেটি প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে যে 8,000-এরও বেশি পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে যারা সাক্ষ্য দিয়েছেন সেগুলো জমা। আর এর আগে যখন 12ই মে তদন্ত সংস্থার এই মামলার তদন্ত শেষ করে সেদিন চিফ প্রসিকিউটর ব্রিফিং এ জানিয়েছিলেন যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মোটা দাগে 5টি অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মূল দায় শেখ হাসিনার উপর বসিয়েছেন, সমস্ত দায় শেখ হাসিনার। 1400-এর বেশি মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে, এর সমস্ত দায় শেখ হাসিনার উপর বর্তিয়েছেন বা এই সমস্ত দায় শেখ হাসিনার। এবং তার বিরুদ্ধে মোটা দাগে যেটি বলছেন যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের নির্দেশনা তিনি দিয়েছেন, এই ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তিনি উস্কানি দিয়েছেন, সেই ধারাটিও তার বিরুদ্ধে আনা হয়েছে। একই সঙ্গে তিনি গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের প্ররোচনা দিয়েছেন। এই 3টি অভিযোগ এবং আরও 2টি অভিযোগ, মোট 5টি অভিযোগে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে, এমনটাই কিন্তু চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন। চিফ প্রসিকিউটর এও বলেছেন যে এই 3 জন আসামির বিরুদ্ধে যে ধরনের তথ্য প্রমাণ, সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে সেটি শুধু বাংলাদেশের আদালত বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে নয়, শুধু বিশ্বের যে কোনো আদালতে যদি এর বিচার হয় তাহলে এই 3 জন অভিযুক্ত প্রমাণ হবেন বা অপরাধী হিসেবে প্রমাণ হবেন। এবং তিনি বারবারই বলছেন যে তার বিচার হবে, কিন্তু বিচারের নামে যেন কোনো ধরনের প্রহসন না হয়, আন্তর্জাতিক মান যেন বজায় রাখে, সেই দিকে প্রসিকিউশন বিভাগ সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণ বা দৃষ্টি রাখছে। আজকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়ে গেছে। এর মধ্য দিয়েই জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়ে গেল। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে।
share insights, and expedite decision-making. Today, as we embark on this journey together, I invite you to explore the extensive opportunities that Bangladesh offers, from textiles and garments to pharmaceuticals, agro-processing, fisheries, jute, as you have mentioned, and information technology. Our sectors are ripe for investment and collaboration. I urge Chinese investors to make Bangladesh their home and their production hub. Our young people is ready to accept that challenge. Again, I extend my heartfelt gratitude to Minister Wang Wentao and the entire Chinese delegation for your visit. Your engagement signifies a new chapter in Bangladesh-China relations. Chinese investors have transformed economies in some of the Southeast Asian nations. We hope your visit will mark the start of a similar transformation of this country, Bangladesh. Thank you for your visit at this very strategic moment. Welcome to Bangladesh. Thank you very much. আমরা সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে। 4 দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাত 12টা 15 মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে শনিবার জাপানের স্থানীয় সময় সকাল 11টা 20 মিনিটে টোকিও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। তার জাপান সফরে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিলেন আপিল বিভাগ। সেই সঙ্গে বাতিল করা হয় আগে দেয়া হাইকোর্টের রায়। তবে দলটির দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। রায়ে সন্তোষ প্রকাশ করে জামায়াতের আইনজীবী বলছেন, দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেতেও আশাবাদী তারা। ইসির আইনজীবী বলছেন, রায় হাতে পেলেই পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের সময়ে দলের নিবন্ধন হারায় বাংলাদেশ জামায়াত ইসলামী। আদালতের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হওয়ার প্রথম ও সর্বশেষ শিকার হয় দলটি। সে সময় নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে তৎপর হতে পারেনি জামায়াত। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আইনি লড়াই শুরু করে দলটির আইনজীবীরা। ফেব্রুয়ারি থেকে মে 4 মাসে কয়েক কার্যদিবস আইনি যুক্তিতর্ক উপস্থাপন করেন তারা। রোববার যার সিদ্ধান্ত জানান সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ তার রায়ে জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। দাঁড়িপাল্লা প্রতীক সহ অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। এক যুগেরও বেশি সময় পর নিবন্ধন ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন দলটির আইনজীবী ও নেতারা। দীর্ঘদিনের আবেগ জড়িয়ে থাকা প্রতীকও ইসি থেকে ফিরে পাওয়ার প্রত্যাশা তাদের। আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব, বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন, রায় দেখে পদক্ষেপ নেবে ইসি। জামাত ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন, ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন। এটা হচ্ছে ইলেকশন কমিশনের উপর অনারেবল কোর্টের ডিরেকশন। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না, প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। ওইটা বলছেন আমাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে।
2008 সালে নিবন্ধন পায় জামায়াত। তরিকত ফেডারেশন সহ কয়েকটি সংগঠনের রিটের প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ। ঘুমিয়েছিলেন বাবা মা ও ভাই বোন। টানা বর্ষণে হঠাৎই টিলা ধস। এরপর মাটি চাপায় চির ঘুমে একই পরিবারের 4 সদস্য। সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দে এই দুর্ঘটনার পর শোকের ছায়া নেমেছে গোটা গ্রামে। টিলার পাশে বসতি স্থাপন না করার পরামর্শ ফায়ার সার্ভিসের। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। শনিবার রাত 2টা প্রবল বৃষ্টিপাতের সময় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বক্তিয়ারঘাট গ্রামে রিয়াজউদ্দিনের আধাপাকা ঘরের উপর টিলা ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়েন রিয়াজউদ্দিন সহ তার স্ত্রী রহিমা বেগম, 14 বছরের মেয়ে সাবিয়া এবং 8 বছরের ছেলে আব্বাস আলী। এ সময় আরেকটি কক্ষে থাকা রিয়াজের বড় স্ত্রী ও মেয়ে অক্ষত অবস্থায় বের হয়ে আসেন। গরম জয় গেছে, টিল্লা দোষিয়া সারা ঘর জয় গেছে। তোর বাইগু বাতিজি তোর শাশি সব কমাই গেছেন মাটি তোলে। এক জায়গায় মায়ের 2 হাতের ভেতরে আমরা 2টা সন্তান পাইছি। একটা সম্ভবত 9-10 বছর, একটা 15-16 বছর। মাকে 3 জনকে মৃত উদ্ধার করা হয়েছে। 4 জন লোক স্পট ডেড। ওনারা প্রথমেই আর সময় পাইনি, এখানেই মারা গেছে। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মাটি চাপা অবস্থায় লাশগুলো উদ্ধার করে। টিলার পাশে বসতবাড়ি নির্মাণ না করার পরামর্শ দেয় তারা। সুধী সমাজের দিকে আকর্ষণ করব যে এই টিলার পাশে অন্তত বসত বাড়ি স্থাপন না করতে দেয়া এবং বন্যা এবং ভারী বর্ষণের সময় এই ঘরে না থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো। জেলায় 2002 সাল থেকে এ পর্যন্ত পাহাড় ধসে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। উজানে ঢলের সঙ্গে ভারী বৃষ্টিতে সিলেট অঞ্চলে বিপদসীমার উপরে বইছে নদ নদীর পানি। তলিয়ে গেছে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাটে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের সড়কের উপর। আমার পিছনে যে আশ্রয়ন প্রকল্পটি দেখা যাচ্ছে, এখানে 103টি পরিবার আশ্রয়ন প্রকল্পে অবস্থান করছেন এবং 3টি পরিবারই একেবারে বলা যায় পানিবন্দী হয়ে রয়েছে 2 দিন থেকে। যত পানি বাড়ছে তাদের আতঙ্ক আরো বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি, আজকে যদি সব শেষ আমি একটু নদ নদীর খবর বলতে চাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড যেটি আমাকে সর্বশেষ তথ্য জানিয়েছে সেটা হচ্ছে গিয়ে সুরমা, কুশিয়ারা এবং মৌলভীবাজারের মনু নদীর 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে এবং অন্যান্য যে নদীগুলো আছে, অন্যান্য নদীগুলোর যে পয়েন্টগুলো আছে, সিলেটের 15টি পয়েন্টে 60টি নদী রিডিং নেওয়া হয়ে থাকে। তার প্রত্যেকটি পয়েন্টেই বিপদসীমার কাছাকাছি চলে যাচ্ছে, একেবারে ছুঁই ছুঁই করছে। অন্যদিকে বৃষ্টির যদি বলি, সিলেট আবহাওয়া অফিস যেটা আমাকে জানিয়েছে, সকাল 6টা পর্যন্ত এই মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা। 404.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। এই সব কিছু মিলে বলা যায় সিলেটের যে আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর, সেই অধিদপ্তরের পূর্বাভাসে বলা যায় সিলেটে একটি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা ছুঁই ছুঁই করছে, অনেক জায়গায় পানি উঠে যাচ্ছে। এই সকালে আমরা দেখেছিলাম এই আশ্রয়ন প্রকল্পের যে সড়কটিতে যতটুকু পানি ছিল, এখন 2 ঘন্টা পরে সেই পানিটি আরো অনেক বেড়ে গিয়েছে। মানে প্রতি মিনিটেই পানি বাড়ছে। শুধুমাত্র এই এলাকা নয়, এই গোয়াইনঘাট উপজেলার সাথে যে জাফলং পর্যটন কেন্দ্র রয়েছে, বিছনাকান্দি পর্যটন কেন্দ্র রয়েছে, প্রত্যেকটি পানিতে টইটুম্বুর। সব জায়গায় পর্যটকদের যাওয়া আপাতত না যাওয়াটাই ভালো, এমনটি বলছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে সাদা পাথরও পুরো পানিতে, সাদা পাথর এলাকার যেই পর্যটন কেন্দ্র, সেই পুরো পর্যটন কেন্দ্র পানিতে তলিয়ে গিয়েছে। সবকিছু মিলে বলা যায় সিলেট অঞ্চলে এই মুহূর্তে যদি বলি 4 জেলায় একটি বিভিন্ন নদ নদীর যে পানি যেভাবে বাড়ছে, একটি বন্যার আতঙ্ক দেখা দিয়েছে এবং আর 2 দিন বা 3 দিন যদি এই অবস্থা থাকে বা পানি বাড়তে থাকে, বলা যায় সিলেট অঞ্চলে একটি বন্যা লেগেই যাবে। এবং 2022 সালে বা 2024 কিংবা 2017 সালে কিন্তু এইভাবে ধীরে ধীরে বেড়ে এক সময় পানি হঠাৎ বেড়ে গিয়েছিল। সেই অবস্থা যদি হয় তে আগামীতে কি অবস্থা হবে তা বলা যাচ্ছে না। মোটামুটি এই ছিল সিলেটের যে নদ নদীর পানি বাড়ছে এবং বৃষ্টিপাত থেমে যাচ্ছে না, তার সবশেষ খবর।
খবর। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিচার কাজ বিশেষ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সরাসরি যাচ্ছি সেখানে। মানবতা বিরোধী অপরাধ করা হবে না, বিচার থাকবে, সেখানে কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। স্মরণ করছি জুলাই যারা আর কোনোদিন তাদের পরিবারের কাছে ফিরে আসবে না। স্মরণ করছি তাদেরকেও যারা এই আন্দোলনের চোখ, হাত, পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়েছেন। স্মরণ করছি সেই সব ভয় মানুষদের যাদের অপরিসীম ত্যাগের কারণে এই রাষ্ট্র অন্ধকার সময় পেরিয়ে দেখছে। এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের এক অনন্য দলিল হয়ে থাকবে। আমরা চাই এই বিচার হোক নিরপেক্ষ, প্রমাণ নির্ভর এবং ন্যায় ভিত্তিক। আমরা চাই এই বিচার শুধু বাংলাদেশের সামাজিক জীবনে সৃষ্ট গভীর ক্ষত মুছে না দিন, বরং এটি হোক এক আত্মাভিমানী জাতির ঐতিহাসিক পুনর্জাগরণ। This is the opening speech from the Chief Prosecutor. My Lord, we have submitted formal charge containing 105 pages, along with the other documents which contains 8,007 pages. এগুলোর মধ্যে ফর্মাল চার্জে আমরা মোট 5টি অভিযোগ এনেছি। সাক্ষীর সংখ্যা হচ্ছে 81 জন। তথ্যসূত্র মোট 5 খণ্ডে 2018 পৃষ্ঠা। জব্দ তালিকা এবং দালিলিক প্রমাণ মোট 8 খণ্ডে 4005 পৃষ্ঠা। শহীদদের তালিকা 10 খণ্ডে মোট 8747 পৃষ্ঠা। মোট 2724 পৃষ্ঠা। সর্বমোট ডকুমেন্টের পরিমাণ হচ্ছে 8747 পৃষ্ঠা। ইওর লর্ডশিপস, এখন আমি ফর্মাল চার্জ উপস্থাপনের জন্য, ফর্মাল চার্জ যেহেতু অনেক বড়, 2000 আপনি ফর্মাল চার্জে একটা ইন্ডেক্স তৈরি করলে ভালো হয়। মালট, এখানে আমরা যদিও হেডিং দিয়েছি এবং সেটা হেডলাইন আছে ফ্রিকোয়েন্টলি দিলেও অসুবিধা নাই। মালট, you can submit an index. মালট, we will do. মালট, ফর্মাল চার্জের আমাদের এখানে আমাদের বিজ্ঞ প্রসিকিউটর বৃন্দ উপস্থিত আছেন। আমি ওনাদের নামগুলো একটু পড়ে দিচ্ছি। মালট, আমার সাথে আছেন বিজ্ঞ প্রসিকিউটর জনাব আব্দুস সোবহান তরফদার, বিজ্ঞ প্রসিকিউটর জনাব মিজানুল ইসলাম, বিজ্ঞ প্রসিকিউটর জনাব গাজী মনোয়ার হোসেন তামিম, বিজ্ঞ প্রসিকিউটর BM সুলতান মাহমুদ, বিজ্ঞ প্রসিকিউটর শহীদুল ইসলাম সর্দার, বিজ্ঞ প্রসিকিউটর ফারুক আহমদ, বিজ্ঞ প্রসিকিউটর আব্দুল্লাহ নোমান, বিজ্ঞ প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান, বিজ্ঞ প্রসিকিউটর মামুনুর রশিদ, বিজ্ঞ প্রসিকিউটর হাসানুল বান্না, বিজ্ঞ প্রসিকিউটর SM মইনুল করিম, বিজ্ঞ প্রসিকিউটর শাইখ মাহাদি, বিজ্ঞ প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, বিজ্ঞ প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, বিজ্ঞ প্রসিকিউটর SM তাসমিরুল ইসলাম এবং বিজ্ঞ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। মালট, আজকের এই আদালতের ঐতিহাসিক ক্ষণে আমাদের তদন্ত সংস্থার যিনি সমন্বয়ক জনাব আনসারউদ্দিন খান পাঠান, সহ সমন্বয়ক জনাব শহীদুল্লাহ চৌধুরী সহ আমাদের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তারা যারা অক্লান্ত পরিশ্রম করে মামলাটাকে এই পর্যায়ে নিয়ে আসেন, তারাও উপস্থিত আছেন। মালট, ফর্মাল চার্জ 135 পৃষ্ঠার। আমরা সমস্ত কিছু এই আদালতে এই মুহূর্তে পুরোটা উপস্থাপন সম্ভব নয় বলে আমরা উল্লেখযোগ্য অংশ আপনাদের সামনে প্রেস করব। প্রথমে কিছু অংশ আমাদের বিজ্ঞ প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেব, সামান্য কিছু অংশ, আর সামান্য কিছু অংশ জনাব আব্দুস সোবহান তরফদার সাহেব, এবং শেষ দিকে যে বেসিক চার্জের অংশটুকু সেগুলো আমি নিজে প্লেস করবো। এই ইয়েস ম্যাডাম, that we will do. মালার শুরুতে প্রথম অংশটুকু উপস্থাপনের জন্য আমাদের মাননীয় প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেবকে উপস্থাপন করার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। মাছ প্রশ্ন। মাননীয় আদালত, ইসলামের চিফ প্রসিকিউটর সাহেবের বক্তব্যের ধারাবাহিকতায় যেটা বলতে চাই, এই মামলা ট্রাইব্যুনালে প্রেস করলে ভালো। মাননীয় ট্রাইব্যুনাল শুরুতে মেলট বলেছি, সরি মেলট, এই ট্রাইব্যুনালের যে মামলাটার আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি, সেই ফর্মাল চার্জটা অভিযোগ দাখিল হয়েছিল, অর্থাৎ কমপ্লেন দাখিল হয়েছিল গত 14/8/24 তারিখে, যেটা 127 হিসাবে নিবন্ধিত হয়েছিল। এটা প্রথম তদন্তকারী কর্মকর্তা ছিলেন জনাব জানে আলম খান।
পরবর্তীতে তা পরিবর্তন করে আরেকজন তদন্তকারী কর্মকর্তা জনাব আলমগীর হোসেন পিপিএম সেবা নিযুক্ত হয়েছিলেন। এনাকে সার্বিক সহযোগিতা করেছিলেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা জনাব তানভীর হাসান জোহা। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা জনাব আলমগীর হোসেন 12/5/2025 তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যাতে এই 3 জনকে আসামি করা হয়েছে। তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই মামলার তদন্তে সংগৃহীত যে সমস্ত তথ্য উপাত্ত, পত্র পত্রিকা, তথ্য উপাত্তের মধ্যে ছিল পত্র পত্রিকা, ভিডিও, অডিও কল এবং আর অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন প্রতিবেদন সংগ্রহ করে তিনি যে রিপোর্ট দিয়েছেন তার ভিত্তিতে আমরা এই ফরমাল চার্জ তৈরি করেছি জনাব আলমগীর সাহেবের সহায়তায়। সেইখানে আমরা মূল অভিযোগে যাওয়ার আগে আওয়ামী লীগের দুঃশাসন এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিভাবে ফ্যাসিবাদী শাসনের নিজেদেরকে রূপান্তরিত করেছিল, কিভাবে দেশে একটা স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল, কিভাবে একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তার কিছু ধারাবাহিক বর্ণনা মাননীয় ট্রাইব্যুনালে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি। বাংলাদেশে ফ্যাসিবাদ এই আওয়ামী লীগ দুঃশাসনের ইতিহাস 24 বিপ্লবের পটভূমি যেভাবে সংগঠিত হয়েছিল তার মূল বর্ণনাটা আমরা দেখেছি, মূল অবস্থানটা দেখেছি। জুলাই বিপ্লব 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিবাদী এবং সর্বকাশী একনায়কতন্ত্রকে উৎখাত করা হয়েছিল। ছাত্র জনতার এই আন্দোলন দমনার্থে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অনুগত রাজনৈতিক মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর ঘাতক সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 14 দলীয় সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত ব্যাপক মাত্রা পদ্ধতিগত আক্রমণ ও লক্ষ্যভিত্তিক নিপীড়ন যা আসামিদের জ্ঞাতসারে সংগঠিত হয়েছিল। এতে প্রায় 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে, 25 সহস্রাধিক মানুষের আহত, অঙ্গহানি ও দৃষ্টিশক্তি হচ্ছে। আওয়ামী এই যে কারণে এই সরকারকে উৎখাত করতে জনগণ উদ্বুদ্ধ হয়েছিল, জনগণ এই আন্দোলনকে সমর্থন দিয়েছিল। এই আলোচনার জন্য প্রথমে আমাদেরকে আওয়ামী লীগের প্রথম শাসন আমল এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে কিছু আলোচনা দরকার। সদ্য স্বাধীন দেশ একটা সম্ভাবনায় দেশ হিসাবে, গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা এবং সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় জনতা এই দেশ স্বাধীন করলেও 1971 সালে স্বাধীন হলেও স্বাধীনতার পরপরই আওয়ামী লীগ সরকার তাদের জনগণকে প্রদত্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করে একনায়কতন্ত্র, স্বৈরাচার এবং নিপীড়ন ব্যবস্থা কায়েম করেছিল, যার প্রথম পদক্ষেপ ছিল রক্ষী বাহিনী গঠন। এই রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে দেশের মানুষকে অত্যাচার করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, গুম করা হয়েছিল এবং শুধু তাই নয়, এই রক্ষী বাহিনীর কৃত অপরাধ যেন বিচারের আওতায় না আসে এই জন্য ওই আইনে একটা ধারা সংযোজন করা হয়েছিল, যাতে তাদের কৃত যে কোনো কর্মকাণ্ডের জন্য তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়। এরপরে আমরা দ্বিতীয় বিষয় যেটা দেখতে চাই, সেটা মাননীয় ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করতে চাই। প্রথম সংসদীয় নির্বাচন আমরা 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 18 সালের নিশিরাতের নির্বাচন, যা ওনাকে লাইলাতুল ইলেকশনও বলেন, তারপরে আমি এবং দাবির নির্বাচন বহু আলোচনা শুনেছি, কিন্তু এটা সূত্রপাত ঘটেছিল 1973 সালের প্রথম সংসদীয় নির্বাচনে। ওই সময় বিরোধী কণ্ঠস্বর তেমন ছিল না বললেই চলে। একমাত্র বিরোধী কণ্ঠস্বর মেজর জলিল সাহেব নির্বাচিত হবেন এবং এই নির্বাচনকে ঠেকানোর জন্য, নির্বাচনকে জনগণের রায়কে ভুলণ্ডিত করার জন্য বরিশাল থেকে তার নির্বাচন এলাকায় হেলিকপ্টার করে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে এসে তাকে পরাজিত করা হয়েছিল, পরাজিত দেখানো হয়েছিল। আমরা প্রত্যেকটা যে অভিযোগ এখানে আনয়ন করেছি, বর্ণনা দিয়েছি, তার তথ্যসূত্র আমরা বর্ণনা করেছি এবং ওই 5টা ভলিউমে আমরা দাখিল করেছি। এরপরে এই আওয়ামী লীগ শাসন আমলের আর একটা দিক হচ্ছে 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষে
লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিলেন। একটি হিসাবে দেখা যায় গড়ে প্রতিদিন 15,000-এর বেশি লোক মারা যেত। গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা ও বাকশাল গঠন, স্বাধীনতা, মুক্তি এবং বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন নিয়ে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই স্বপ্নকে ভুলণ্ঠিত করে 1975 সালের 25শে জানুয়ারি বাংলাদেশ সংবিধানে 4র্থ সংশোধনী আনয়ন এবং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল নামক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা করে বাংলাদেশে চূড়ান্তভাবে একটি একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়। বাকশাল গঠনের পর অন্যান্য সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করা হয়, সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয় এক ব্যক্তি অর্থাৎ শেখ মুজিবুর রহমানের হাতে। সাধারণ নির্বাচন বা উপনির্বাচনে কোনো প্রার্থী হওয়ার কোনো সুযোগ ছিল না, যদি না তিনি বাকশাল প্রধান শেখ মুজিবুর রহমান কর্তৃক মনোনীত হতেন। এই বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মুক্ত সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়। সরকার নিয়ন্ত্রিত 4টি পত্রিকা, দৈনিক বাংলা, ডেইলি বাংলাদেশ টাইমস, ডেইলি বাংলাদেশ অবজারভার এবং সাপ্তাহিক বিচিত্রা বাদে সকল পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। এই 4টি অনুমোদিত পত্রিকাতেও সরকারি নিয়ন্ত্রণ আরোপ করা করে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয়। বিরোধীদেরকে বিনা বিচারে আটক রাখার জন্য সংবিধান সংশোধন করে নিবর্তনমূলক আটক রাখার বিধান সম্বলিত আইন পাশ করার সুযোগ করে দেওয়া হয়। এই সদ্য স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেয়, দেশকে ফ্যাসিবাদের রাষ্ট্রের দিকে ধাবিত করে। বাকশাল গঠনের প্রতিবাদে পার্লামেন্ট ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী এবং ব্যারিস্টার মইনুল হোসেন। বাকশালে যোগদান না করায় রাজশাহী সদর আসনের এমপি জনাব মঈনুদ্দিন আহমেদ মানিক সংসদ সদস্য পদ বাতিল করে দেওয়া হয়। 1975 সালের 15ই আগস্ট পট পরিবর্তনের পর একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃযাত্রা শুরু করে। এই সুযোগে বাকশাল চেতনাধারী আওয়ামী লীগ সরাসরি একদলীয় শাসনের কথা না বললেও বহুদলীয় শাসনের মোড়কে তাদের কাঙ্ক্ষিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে থাকে। পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে নয়, তাদের লুটপাটের ঐতিহ্য অনুসরণ করে শেয়ার বাজার লুট করে। 2001 সালে সাধারণ নির্বাচনে 4 দলীয় জোটের কাছে তারা নির্বাচনে পরাজিত হয়। 2008 সালে সেনা সমর্থিত সরকার অধীনে একটি সাজানো এবং পাতানো নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়। সেই শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি তখন থেকেই গণতন্ত্রের মোড়কে শেখ মুজিবুর রহমান প্রবর্তিত বাকশালী একনায়কতন্ত্র নতুন আঙ্গিকে পুনঃপ্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র শুরু করে। এই আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদের যে 15 বছর, তার মধ্যে বেশ কয়েকটা সেগমেন্ট আমরা ভাগ করেছি। তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করা। জি, এই ক্ষেত্রে আমরা কয়েকটা সাবটাইটেল করেছি। এক হচ্ছে 2008 সালে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা দখল ও ক্ষমতা কুক্ষিগত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা। 2রা জানুয়ারি 2007 সালের সশস্ত্র বাহিনী সামরিক শাসন কর্তৃক জোরে ক্ষমতায় এসে তাদেরকে ক্ষমতা আনার জন্য যে প্রক্রিয়াটা অনুসরণ করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল 130টা সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে তাদেরকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। এরপরে মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী সকলেই জানেন যে 2014 সালে কিভাবে একতরফা এবং ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর 2018 সালের নিশিরাতের নির্বাচন, যেটা একটু আগে আমি বললাম যে এটাকে অনেকে লাইলাতুল ইলেকশনও বলে থাকেন। এরপরে এই 2018 সালের নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর তার এক নতুন পদ্ধতি, নতুন সিস্টেম, নতুন উদ্ভাবনী শক্তির মধ্যে আবিষ্কার করলেন আমি এবং দামির নির্বাচন। যেহেতু বিরোধী দল কেউ নির্বাচনে অংশগ্রহণ করলো না, এই জন্য তারা তাদের প্রার্থীকে দামি প্রার্থী হিসাবে দান করালেন। অর্থাৎ সরকারি দলের লোক সরকারি দলের বিরুদ্ধে কথা বলছে, সরকার বিরোধী দল বলছে সরকার দুর্নীতি করছে, অর্থাৎ বিরোধী দল মানে যারা নির্বাচন করছে, আর তাদের মহিলা সদস্যদেরকে মনোনীত করে দিচ্ছেন সরকার প্রধান। এইটা আমরা দেখেছি। এই নির্বাচনে আগের দিন এই নির্বাচনের ফলাফল ঘোষণার সময় কি দেখা গেল,
প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে 28% ভোট কাস্ট হয়েছে, পেছন থেকে তাকে বলে দেওয়া হলো যে না, বলে দেন 42%, 40%। এরপরে স্থানীয় নির্বাচন সম্পর্কে মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী জানেন কিভাবে এটাকে ভুলণ্ঠিত করা হয়েছিল মানুষের রায়কে, কিভাবে একজন নির্বাচিত হওয়ার পরে তাকে বাদ দিয়ে আরেকজনকে ভোট গণনা না করে ঘোষণা করে দেওয়া হয়েছিল নির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বার হিসাবে। রাষ্ট্রীয় কাঠামোতে রাজনৈতিক অপব্যবহার ও দুর্নীতির সর্বগ্রাসী চর্চা, এটা মাননীয় ট্রাইব্যুনাল সহ দেশবাসী জানেন। এমনকি এই লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। কারো বাড়ি বিদেশে আছে, সর্বাধিক বাড়ি বাংলাদেশের একজন ব্যক্তির। আবার বেগমপাড়া গঠন করা হয়েছে, উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি করা হয়েছে। খরচ হচ্ছে 1000 কোটি টাকা, দেখানো হচ্ছে 5000 কোটি টাকা। দলীয় আনুগত্য বিবেচনায় বিচারপতিদের নিয়োগ, এই বিষয়টা আমি আর করতে চাচ্ছি না। দলীয় বিচারপতিদের মাধ্যমে বিরোধী দলমত নির্বাচনে মত ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। বিচার প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপের নজিরবিহীন উদাহরণ, এই বিষয়টি আমরা একটু আলোকপাত করতে চাই। একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল কিছু ব্যক্তি বা একটা নির্দিষ্ট সময়ে সংগঠিত অপরাধের বিচারের জন্য। এই বিচারে যাদেরকে বিচারক নিয়োগ করা হয়েছিল তারা প্রমোশনের লালসায় উচ্চ আদালতে যাওয়ার আকাঙ্ক্ষায় তৎকালীন প্রধান বিচারপতি এবং অন্যান্যদের সাথে গোপনে যোগাযোগ করতেন। অন্যান্য বিচারপতিরা শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করতেন কিভাবে জাজমেন্ট দিতে হবে, কিভাবে সিদ্ধান্ত দিতে হবে, এবং এরপরেও তারা দেখলেন রায় তৈরি করতে পারতেন না। এই জন্য তারা বিদেশি এক ব্যক্তির সাথে যোগাযোগ করে রায়ের কাঠামো লিখে নিতেন। বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপ এবং প্রধান বিচারপতি অপসারণের জন্য যে সিস্টেমটা আমাদের দেশে গড়ে উঠেছিল 75 সালের 15ই আগস্টের পর থেকে, সেটাকে পরিবর্তন করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে সংসদের হাতে, অর্থাৎ আওয়ামী লীগ নিয়ন্ত্রিত সংসদের হাতে নিয়ে যাওয়া হয়েছিল। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এই সময় কেউ যদি সরকারের কোনো বিরোধিতা করতেন, কোন দল যদি বিরোধিতা করতেন, তাহলে সেই দলের নেতৃস্থানীয় ব্যক্তি বা তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা তাদের সাথে যোগাযোগ যারা রাখতে করতেন তাদেরকে নিয়ে যে গুম করে দেওয়া হতো, অনেকে খুন করে দেওয়া হতো। এবং এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল যাতে জনগণ যেন এদের অপকর্মের কোনো প্রতিবাদ না করে। পৃষ্ঠা 23। মিজানুল ইসলাম। আপনি পেজ 19 যেটা বলছেন বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপের প্রচেষ্টা এবং প্রধান বলেন, আমরা তো বুঝতে পারি না ঠিক সাবেক প্রধান বিচারপতি জনাব সুরেন্দ্র কুমার সিনহা আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসাবে প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হন এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে আপিল বিভাগের প্রহসনমূলক বিচার ও রায়ের মাধ্যমে সরকারের এজেন্ডা বাস্তবায়নে সংক্ষিপ্ত রায় প্রদান পূর্বক জামাত ও বিএনপি নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করে। এখানে একটা উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে আব্দুল কাদের মোল্লা সাহেবের জাজমেন্ট, রিভিউ জাজমেন্ট প্রকাশ করার আগে শর্ট অর্ডারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনার সাথে বিচার বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে বিচারপতি এস.কে. সিনহা চেয়েছিলেন বিচার বিভাগের প্রধান হিসাবে বিচার বিভাগের একচ্ছত্র নিয়ন্ত্রণ তার হাতে থাকবে। বিরোধের প্রেক্ষিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার উপর ক্ষুব্ধ হয়ে তাকে নজিরবিহীনভাবে গোয়েন্দা সংস্থা দিয়ে শারীরিক নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে প্রথমে দেশত্যাগ ও পরে পদত্যাগ করতে বাধ্য করে। এটার তথ্যসূত্র আমরা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছি। এবং জি এরপরে পিলখানা ট্র্যাজেডি, ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ক্ষমতা গ্রহণের পরপরই আওয়ামী লীগ টার্গেট করে সেনাবাহিনীকে, পরের পৃষ্ঠা
2009 সালে 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় অবস্থিত বিডিআর পরিবর্তিত নাম বিজেপি সদর দপ্তরে তথাকথিত বিদ্রোহ এর নামে সেনাবাহিনী 57 জন দেশপ্রেমিক চৌকো সেনা অফিসার 74 জনকে হত্যা করে। বিদ্রোহকালীন সময়ে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করতে তৎকালীন আওয়ামী লীগ সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে হত্যাকাণ্ডকে ত্বরান্বিত করেছে। পরবর্তীতে জনগণের জোরালো দাবি সত্ত্বেও বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে একটা প্রহসনমূলক তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে। ষড়যন্ত্রের হোতাদেরকে বাদ দিয়ে কেবলমাত্র মাঠে থাকা সৈনিক ও জওয়ানদের বিচার কার্য পরিচালনা করেছে। 5ই আগস্ট বিপ্লবের পর এই রহস্য পুনরুদ্ধারের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে। এরপরে 20 পৃষ্ঠাতে শাপলা চত্বরের গণহত্যা 5ই মে রাতের অন্ধকারে সমাবেশে অবস্থান ও নিরীহ নিরস্ত্র এতিম মাদ্রাসা ছাত্র সহ ছাত্র জনতার উপর রাতের অভিযান পরিচালনা করে অগণিত মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এই অপারেশনের নিষ্ঠুরতা ও হত্যাযজ্ঞ যেন দেশবাসী জানতে না পারে, এই জন্য তাৎক্ষণিকভাবে সরাসরি সম্প্রচাররত দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি নামে 2টি ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়। এই সংবাদ এর মাঝের অংশে আছে অধিকার নামক একটি সংগঠন হত্যাকাণ্ডের বিষয়ে বর্ণনা দেওয়া, তা প্রধানের বিরুদ্ধে মামলা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এরপরে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 21 ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার মেয়াদকালে ভিন্ন মতামত মানবাধিকার কর্মী বিরোধী দল সহ যে কোনো ধরনের ভিন্ন মতকে নিপীড়ন ও নিষ্পর্শনের সমর্থক হয়ে উঠেছিল। এই সময় একটা রিপোর্টে দেখা যায় নিখোঁজ হয়েছিল 416 জন, আর একটা রিপোর্টে দেখা যায় 611 জন। তার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য এর মধ্যে 383 জন আর ফিরে আসেনি। প্রতিবেদনে 86 জনের গুমের কথা উল্লেখ হয়েছে এবং এরই ধারাবাহিকতায় এই নিষ্ঠুরতা এবং গুম খুনের সুরাহা না করায় 2001 সালে ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের উপর মানবাধিকার চরম লঙ্ঘন করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরে হচ্ছে তৎকালীন স্বৈরাচার 23 নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেজ 23 নারায়ণগঞ্জের 7 খুন, কাউন্সিলর একরাম হত্যাকাণ্ড, ডাক্তার কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের একটু বর্ণনা আমি দিতে চাই। তেসরা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা যুবলীগের দীর্ঘদিনের সভাপতি একরামুল হক, যাকে ওই বছর 26শে গভীর রাতে কথিত বন্ধুদের নির্মমভাবে হত্যা করে। ঘটনার দিন একটি গোয়েন্দা সংস্থার লোকজন তাকে বারবার ফোন করে একটা জমি কেনার সহায়তা করার জন্য চাপ দিলে সেই গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা পথ অনুযায়ী তিনি বাসা থেকে বের হন। ঘটনার রাত 11টার পর পকেট থেকে ফোনে মেয়ে কল করলে ফোনটি চাপ পড়ে রিসিভ হয়ে যায় এবং স্ত্রীর ফোন রেকর্ড হতে থাকে এবং ভয়াবহ হত্যাকাণ্ডের বর্ণনার শেষ মুহূর্তের নৃশংস শব্দ শোনা যায়। মেয়ের কণ্ঠে শোনা যায়, হ্যালো আব্বু। কাপা কাপা গলায় উত্তর আসে, জি আম্মু আমি নীলা একটা স্থানের নাম যাচ্ছি। এইরকম কন্যা এইরকম একরামের কন্যা ফোনের এক প্রান্ত থেকে প্রশ্ন করতে থাকে। তারপর অপর প্রান্ত থেকে জবাব আসে না, আসে গুলির শব্দ, গোলাগুলি, চিৎকার। এরপরে ডাক্তার ফয়েজ হত্যাকাণ্ড বর্ণনা আছে এবং যারা এই ধরনের গুমের শিকার হয়েছেন তাদের তালিকা আমরা দিয়েছি 25, 26, 27, 28 না। তারপরে আমরা 29-এ দিয়েছি পেজ আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসন আমলের দেশ থেকে বাধ্য হওয়া ব্যক্তিদের তালিকা। এরপরে হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে দমন পীড়ন, পেজ 38। এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে নিপীড়িত উল্লেখযোগ্য ব্যক্তি সময়ের তালিকা আমরা উল্লেখ করেছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। এরপরে আমরা যেটা বলছি ঘৃণার রাজনীতি, এইটা মাননীয় ট্রাইব্যুনাল আমি একটু উপস্থাপন করতে চাচ্ছি। ঘৃণার রাজনীতি
রাজাকার ও মুক্তিযুদ্ধের চেতনা শব্দের অপব্যবহার। 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকেই মুক্তিযুদ্ধকে পুঁজি করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়, প্রচেষ্টা চালিয়ে যায়। নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও বিরোধী মতাদর্শের যে কোনো ব্যক্তি, বিশেষত ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তিদের স্বাধীনতার বিপক্ষের শক্তি, রাজাকার ইত্যাদি নামে প্রচার করার মাধ্যমে এক ধরনের মানবিকরণ প্রক্রিয়া দীর্ঘদিন থেকে চলে আসছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের অপব্যাখ্যা করে শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও রাজাকার নামে অবৈধ ডিভাইড অ্যান্ড রুল পলিসি জারি করে বৈষম্য, এই প্যারের শেষে একটা সেপারেট সেগমেন্ট, বৈষম্য বিরোধী আন্দোলন ও রাজাকার ত্যাগ, যে কোনো গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ সংগঠনের পূর্বে অপরাধীর একটা সাংস্কৃতিক বা মনস্তাত্ত্বিক প্রস্তুতি গ্রহণ করে, যার অন্যতম প্রধান উপাদান হলো অপমানজনক ও অবমাননাকর ভাষার ব্যবহার। ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে দেখা যায় যে আফ্রিকার রুয়ান্ডার তুৎসিদের তেলাপোকা বলা হতো, নাজি জার্মানিতে ইহুদিদেরকে ইহুদু বলা হতো, বসনিয়ায় মুসলিমদেরকে ক্যান্সার বলা হতো, মিয়ানমারে রোহিঙ্গাদেরকে বাঙালি বা অনুপ্রবেশকারী, সুদানের দারফুরদের আফ্রিকানদের দাস হিসাবে চিহ্নিত করার মতো ভাষা ব্যবহার হতো। এসব ভাষা কেবল ঘৃণা ছড়ায়নি, বরং সংশ্লিষ্ট গোষ্ঠীগুলির প্রতি সহিংসতার ন্যায্যতা দিতে সহায়তা করেছে। আওয়ামী সরকার মধ্যে গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়টা আছে, আমাদের 43 পৃষ্ঠা আছে গণমাধ্যমের উপর আঘাত। আমি যাচ্ছি এরপরে না, লাইন বাই লাইন বিপ্লবের সূচনা হয়েছিল 24শে জুলাই। বিপ্লবের সূচনা হয় 1 জুলাই থেকে 5ই আগস্ট, যার বর্ণনা আমরা দেখতে পাচ্ছি, আমাদের সকলেরই জানা আছে। কোটার ইতিহাসে সিম্পল একটা কথা আমি সেখানে বলতে চাই, কোটা আন্দোলনটা কেন হলো। একটা উদাহরণ আমি দিতে চাই যেটা আমাদের বর্ণনাতে আছে, সেটা হচ্ছে যে পরীক্ষা যারা দিল, যিনি 71 পেলেন তিনি ফেল করলেন, আর কোটাতে যিনি 42 পেলেন তিনি পাস করলেন। আর শেষ আমি যে দুটো বিষয় আনতে চাচ্ছি, এক হচ্ছে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের নির্দেশ। আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ফজলে নূর তাপস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং শেখ হাসিনার মধ্যেকার 16 জুলাই এবং 18 জুলাই দুটো ফোন আলাপের অডিও দাখিল করছি, ইনভেস্টিগেশন রিপোর্টের সময় সংগ্রহ করেছে। তাতে দেখা যায় উনি বলছেন যে এদের ইংল্যান্ডে গুলি করে মারা হয়েছে, ছাত্রদেরকে মেরে ফেলতে হবে, কোনো সমস্যা নাই, আর কি লেথাল উইপেন ব্যবহার করতে হবে। আরেকটা বিষয় কি বলছেন, সেটা হচ্ছে যে আমি বললাম ভাঙতে অমুক জিনিস, আগুন দিতে, ওরা যে সেতু ভবনে ভেঙে দিল, অর্থাৎ আগুন জ্বালার পরিকল্পনাটা তিনি তৈরি করেছিলেন। বাকিটা আমার লাইনের সিনিয়র আব্দুল সামাদ, আপনি পেজ 60-এর উপর সম্মানিত ট্রাইব্যুনাল, এই জুলাই বিপ্লবে সংঘটিত মানবাধিক বিরোধী অপরাধের ভিকটিমদের পরিচয়, পেজ 60। হেডিংটা হইল জুলাই বিপ্লবে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ভিকটিমদের পরিচয়। 2024 সালে জুলাই আগস্টে ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকার কর্তৃক ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন দমন এবং রাজনৈতিক নিপীড়ন করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা বিরোধী দলের নেতাকর্মী, বিশেষত বিএনপি, জামাত ও অন্যান্য দলের সদস্য ছাড়াও আন্দোলনে অংশগ্রহণকারী সকল শ্রেণী পেশা সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করা হয়, যারা এই সময়কালে পরিচালিত সকল প্রকার আক্রমণ, নির্যাতন, নিপীড়ন, গণগ্রেপ্তার,
মামলাবাজি, ভয়ভীতি ও সহিংসতার মুখে পড়েন। এই আন্দোলনের সমর্থনকারী হিসেবে ভিন্ন মতাবলম্বী চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ, অনলাইন সমালোচক ও সাধারণ নাগরিকদের নির্যাতন, নিপীড়ন, গণগ্রেপ্তার ইত্যাদি দমনমূলক ব্যবস্থার মাধ্যমে হয়রানির শিকার হতে হয়। এরপর হলো ভিকটিম নির্ধারণে ব্যবহৃত কৌশল। আওয়ামী লীগের শাসনামলের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় রাষ্ট্র সুসংগঠিতভাবে সর্বত্র নজরদারি দমন নীতির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তারই ধারাবাহিকতায় মানুষের যোগাযোগ ও চলাফেরার উপর গোয়েন্দা সংস্থা যেমন ডিজিডিএফআই, এনএসআই, সিটিটিসি, এসবি স্পেশাল ব্রাঞ্চ এবং পুলিশের গোয়েন্দা বিভাগ সক্রিয়ভাবে সর্বাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরদারি করেছে। বিরোধী ও ভিন্নমত দমন ও নিপীড়নের কৌশল হিসাবে ডিজিটাল সার্ভেলেন্সের জন্য তারা একটি স্বতন্ত্র নজরদারি প্রতিষ্ঠান গড়ে তোলে, যার নাম দেওয়া হয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। শুরুতে এই নজরদারি কাজটি পরিচালনা করত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর। তখন এই নজরদারি ইউনিটির নাম ছিল ন্যাশনাল মনিটরিং সেন্টার। বাহ্যিক আবরণে এই প্রতিষ্ঠানটির কাজ অপরাধী শনাক্তকরণের বৈধ নজরদারি লক্ষ্য পরিচালিত বলে বলা হলেও আড়ালে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিরোধী নেতাকর্মীর এবং ভিন্ন মত পোষণকারী কিংবা সরকারের অবৈধ কর্মকাণ্ডের জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিবর্গকে নজরদারি, অপহরণ ও গুম করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষত জুলাই আগস্ট গণবিপ্লবে এই আন্দোলনকারীদের চিহ্নিত করা এবং এর আলোকে দমন পীড়নের লক্ষ্যে নজরদারি করতে ড্রোন, ফোনে আড়ি পাতা এবং লোকেশন ট্র্যাকিং ইত্যাদি প্রযুক্তি ব্যবহার হয়েছে। এর পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থী চিহ্নিত করতে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সমূহ যেমন ছাত্রলীগ, যুবলীগ তাদের মাঠ পর্যায়ের সশস্ত্র ক্যাডার বাহিনীকে ব্যবহার করেছে। এ সকল তথ্যের আলোকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিশেষ করে পুলিশ ও র্যাব প্রতিবাদ দমন, গ্রেপ্তার এবং বিক্ষোভ দমন করতে বল প্রয়োগ মাধ্যমে নিপীড়ন চালিয়েছে। যারা সরাসরি নির্দেশ দিয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তা কার্যকর করেছে তৎকালীন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও তাদের অধীনস্থরা এবং আইন শৃঙ্খলা বাহিনী। জুলাই বিপ্লবের সংগঠিত মানবতা বিরোধী অপরাধে জড়িত পক্ষসমূহ 2009 সালের ক্ষমতায় আরোহণের পর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত অভিযুক্ত শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ ইত্যাদি বিভিন্ন সময় নির্যাতন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সমালোচিত হয়েছে। বিশেষ করে জুলাই বিপ্লবের সময় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সমূহ দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নৃশংসভাবে আন্দোলনকারীদের দমন করার জন্য অবৈধ অস্ত্রশস্ত্র সহকারে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। নিচে এই সময়কালে কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হল। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের প্রাচীনতম রাজনৈতিক দলগুলোর অন্যতম। 1949 সালে প্রতিষ্ঠিত এই দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুখ্য ভূমিকা রাখলেও পরবর্তীতে 1972 সালে বাংলাদেশে শাসনভার গ্রহণ করে স্বৈরাচার একদলীয় দুঃশাসন নির্মম দৃষ্টান্ত স্থাপন করে। এই দলটি 2009 সালে প্রশ্নবিদ্ধ এক নির্বাচনে জিতে ক্ষমতায় এসে অবৈধ অনৈতিক পদ্ধতিতে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকাকালে জনগণের উপর ব্যাপক মাত্রায় দমন নিপীড়নের জন্য অভিযুক্ত হয়। তবে নিজেদের যাবতীয় সন্ত্রাস, দুর্নীতি, অপরাধমূলক কর্মকাণ্ডের বৈধতা দিতে আওয়ামী লীগ সময় সামনে নিয়ে আসে মুক্তিযুদ্ধে দলটির অবদান এবং মুক্তিযুদ্ধের চেতনা নামক এক বায়বীয় ধারণা, যা কেবলমাত্র আওয়ামী লীগ ও তার সমর্থকদের
কে স্বাধীনতার অতন্ত্র প্রহরী ও দ্বারক বাহক হিসাবে প্রতিষ্ঠা করায় এবং আওয়ামী চিন্তাধারা বাহিরে সকল দল ও মতকে স্বাধীনতা বিরোধী নাম দিয়ে খারিজ করে দেওয়ার অপচেষ্টা করে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালীন সময়ে দেশব্যাপী তাণ্ডব চালায়। বিশেষ করে 2006 সালে 28 অক্টোবর আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে লগি বৈঠা ও অস্ত্র ব্যবহারের মাধ্যমে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যার মতো নারকীয় কর্মকাণ্ড পরিচালনা করে, যা টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সারা পৃথিবী অবলোকন করে। এরপর ক্ষমতায় এসে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর ম্যাসাকার, বিএনপি ও জামাতের বিক্ষোভ দমনের নামে শতাধিক মানুষ হত্যা, দেশব্যাপী গুম, ধর্ষণ, খুন ও সহ রাষ্ট্রীয় মদতে এবং অনাচারের রাজত্ব কায়েম করে, যেখানে দল হিসেবে আওয়ামী লীগের প্রায় সকল পর্যায়ের নেতাকর্মী সরাসরি অংশগ্রহণ করে এবং এর ফলে তাদের কোনো ধরনের জবাবদিহি দেওয়া হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা। তৎকালীন আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে রাষ্ট্রযন্ত্রের সকল আইন শৃঙ্খলা বাহিনীকে দমন অভিযান পরিচালনা করে। পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিপি এবং সীমিত কিছু সংখ্যক সশস্ত্র বাহিনীর সদস্যের পাশাপাশি ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস অফ ইন্টেলিজেন্স, ডিজিএফআই, এনএসআই, স্পেশাল ব্রাঞ্চ, এসবি, সোয়াট, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রানজিশনাল ক্রাইম, সিটি, টিসি, ডিবির মতো গোয়েন্দা সংস্থাগুলিকে ব্যবহার করে দেশব্যাপী ছাত্র ও নাগরিকদের উপর সহিংসতা চালানো হয়। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নেয়। 1 জুলাই থেকে 15 আগস্ট 2024 পর্যন্ত সময়ে নিরাপত্তা বাহিনীর ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনীদের হাতে আনুমানিক 1400 মানুষ নিহত হয়, যাদের মধ্যে 12-13% শিশু। নিরাপত্তা বাহিনী সামরিক রাইফেল, শটগান, তাজা গুলি, রাবার বুলেট, কাঁদানি গ্যাস সহ প্রাণঘাতী অস্ত্র নির্বিচারে ব্যবহার করে। কোথাও কোথাও হেলিকপ্টার থেকে গুলি চালানো হয় এবং নিরস্ত্র বিক্ষোভকারীদের কাছ থেকে গুলি করে তাৎক্ষণিক মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য পাওয়া গেছে। একই সাথে হাজার হাজার বিক্ষোভকারী, পথচারী ও সংগঠককে বিনা প্ররোচনায় গ্রেপ্তার করা হয়, যার মধ্যে শিশু, নারী। কার্যকর করার তথ্য পাওয়া গেছে। দণ্ড না, মৃত্যু কার্যকর। যদি দণ্ড বলে এই দণ্ডটা টাইপিং মিস্টেক, মৃত্যু কার্যকর হবে। কার্যকর তথ্য পাওয়া গেছে। মৃত্যু কার্যকর করার তথ্য পাওয়া গেছে। মৃত্যু। একই সাথে হাজার হাজার বিক্ষোভকারী, পথচারী ও সংগঠককে বিনা প্ররোচনায় গ্রেপ্তার করা হয়, যার মধ্যে শিশু, নারী ও চিকিৎসা কর্মী অন্তর্ভুক্ত। শুধু 17 থেকে 29 জুলাইয়ের মধ্যে 10,000-এর বেশি। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিচার কাজ বিশেষ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।